হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আমি এক্সপ্লেন করব আই ওয়াজ রিইনকার্নেটেড অ্যাজ দ্য সেভেন প্রিন্স অ্যানিমের এপিসোড 16। তো গাইস, আজকে বেশি কিছু বলবো না, সরাসরি এক্সপ্লেনে চলে যাব। যদি আপনি এই অ্যানিমের আগের এপিসোডগুলোর এক্সপ্লেন না দেখে থাকেন, ডিসক্রিপশনে দেওয়া সেভেন প্রিন্সের প্লে লিস্টটা চেক করতে পারেন। সেখানেই সব এপিসোড একসাথে পেয়ে যাবেন। এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে। তো গাইস, চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক সেভেন প্রিন্সের আজকের এপিসোড 60 শুরুতেই আমরা দেখতে পাই সিলফা তাও আর র্যানের ওপর যে অ্যাডভান্সড গুলটি অ্যাটাক করেছিল সেটা আসলে কেউ বুঝতেই পারেনি, অর্থাৎ তাকে দেখে সবাই হতভম্ব। সিলফা বলে, কেউ কি বলবে এইমাত্র আমাদের সাথে কি হলো? তাও বলে, তুমি যদি এটা বলতে চাও আমরা সবাই একসাথেই পড়ে গেছি, তবে এটা বিশ্বাস করা মুশকিল। এরপর র্যান তার সামনে সুতার মতো কিছু একটা দেখে বলে, আরে এটা অসম্ভব, এটা হতে পারে না। তখনই তাও ওই গুলটার দিকে আবার ছুটে যায়। লয়েড বলে সে এইমাত্র কিছু বের করেছে। এরপর তাও দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে আবার বসে পড়ে। তাও বলে, এ কি, আমি আবার বসে পড়লাম? এরপর ওই গুলটা তাওয়ের ওপর কিছু করতে গেলে সিলফা সেটাকে কেটে দেয়। গাইস, এখানে আসলে ফাইটটা হচ্ছে অনেক ছোট্ট অথবা অদৃশ্য কোনো কিছু নিয়ে। তখনই তাও বলে, আমি জানি না কেন আমার পা হঠাৎ করে অবশ হয়ে গেছে। সিলফা বলে, হ্যাঁ, আমার হাতও ঠিক মতো কাজ করছে না। তাও বলে, আমরা নিজেরাই জানি না আমাদের সাথে আসলে কি হচ্ছে। এর থেকে অদ্ভুত আর কি বা হতে পারে? তখনই র্যান বলে, আরে এই শক্তিটা তো না, এটা হতে পারে না। সে একটু ঘাবড়ে যায়। এরপর ওই গুলটা লয়েডের দিকে তার সুতা ছুঁড়ে মারলে লয়েড সেটা হাত দিয়ে ধরলে লয়েডের মানা দেখে ওই গুল কাইতইয়া পড়ে। সে কিছু সময়ের জন্য ফ্রিজ হয়ে যায়। ঠিক ওই মুহূর্তেই র্যান, তাও আর সিলফা একটা কম্বাইন্ড অ্যাটাক করে। সেই অ্যাটাককে ওই গুলটা ডজ করে দেয়। তাও বলে, এ আমাদের কম্বাইন্ড অ্যাটাকও ডজ করে ফেললো। সিলফা বলে, এখন তো আসলেই ভয় করছে। র্যান বলে, স্পাইনাল কর্ডার অটোমেটিক রিফ্লেক্সেস। তখন সিলফার তাও বলে, কি? লয়েড তার হাতে ওই সুতাটি নিয়ে বলে, আরে এটা দেখো তো, কি চমৎকার। তখন গ্রিম আর জেরিল বলে, এমনটা মনে হচ্ছে যেন অনেক সূক্ষ্ম একটা কঙ্কাল। লয়েড বলে, এটা স্পাইনাল থ্রেড, ও এটাকেই বারবার বের করছিল। র্যান বলে, আমি বুঝতে পেরেছি, এই সেই ব্যক্তি। তখন র্যানের একটা ব্যাক স্টোরিতে আমরা দেখতে পাই, র্যান বলে, দ্য নিউরন ব্লাইটেড। জেড বলে, একটা ছোট্ট প্রবীণ ছিল যেখানে সে জন্ম নিয়েছে, আর তুমি জানো তার দেহে মানা দিয়ে স্পাইনাল থ্রেড তৈরি হয়। যদি ওইটা কোনো মানুষের দেহকে ছুঁতে পারে তাহলে তার শিরা উপশিরাকে কন্ট্রোল করতে শুরু করে। এরই সাথে তার দেহে এই থ্রেডগুলো থেকে বাঁচার জন্য আর কাউন্টার অ্যাটাকের জন্য ম্যাজিক সিম্বলও ছিল। এর মানে সে কিছু ভাবার আগেই রিয়্যাক্ট করতে পারত। আর তাকে লড়াইয়ের ময়দানে এজন্য পাঠানো হয়েছিল যেন সে রাজ্যের ভেতরকার হওয়া যুদ্ধকে সহজে থামাতে পারে। কারো কাছেই তার বিপরীতে কোনো কাউন্টার অ্যাটাক ছিল না। সে একটা জীবন্ত অস্ত্রের মতো, অনেক বিপজ্জনক ছিল। র্যান বলে, তার মানে ওই মানুষটাকে অস্ত্রে পরিণত করা হয়েছে। জেড বলে, আসলে সে নিজেও নিজের শক্তিকে কন্ট্রোল করতে পারতো না। যেই তার সামনে আসতো সে কখনোই বাঁচতে পারতো না, হোক সে বন্ধু অথবা শত্রু। ঠিক তার বুকের উপর গুলি করা হয়, তারপরও সে তার লড়াই চালিয়ে যাচ্ছিল। পরিশেষে তাকে সমুদ্রের তীরবর্তী অনেক উঁচু স্থান থেকে পানিতে ফেলে দেওয়া হয়। সমুদ্রে ডুবে যাওয়ার সময়ও সে তার শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গেছে, সে লড়াই চালিয়ে গেছে, সে এত সহজে হার মানেনি। এরপর আবার বর্তমানের সিন দেখানো হয়। তাও বলে, ঠিকই বলছো, ভালোভাবে দেখার পর এখন বুঝতে পারছি, অনেক পাতলা পাতলা সুতার মতো। র্যান বলে, হ্যাঁ, কিন্তু একটা বিষয় বুঝতে পারলাম না, সে তো আসলে সমুদ্রে ডুবে মরে গিয়েছিল। সিলফা বলে, যদি তোমার কথা সত্যি হয়ে থাকে তার মানে সে মরার পরও তার বডিতে মুভমেন্ট হচ্ছিল। র্যান বলে, হ্যাঁ, তবে এটা তার অটোমেটিক রিফ্লেক্সেস, কিন্তু তাকে দেখে তেমনটা মনে হচ্ছে না। লয়েড বলে, এটা সত্যি মনে হচ্ছে না, তার মানে তার ডেড বডি গুল হয়ে গেছে। তবে গুল কি তার পুরনো স্মৃতিকে মনে রাখতে পারে? তাও বলে, এটা এখন ভাবার সময় নেই, সে আবার অ্যাটাকের জন্য প্রস্তুত হচ্ছে। এখন যেহেতু তার অ্যাটাকের ধরন বুঝে গেছি, তার এই কয়েকটা সুতা আমাদের কিছুই করতে পারবে না। তখনই তারা তিনজন দেখে তাদের সামনে স্পাইনাল থ্রেড দিয়ে ভরে গেছে। তখন তো তারা ফেসে যায়। তখন তো তারা ফাইট করতে করতে এরপর সিন চেঞ্জ হয় চার্চের দিকে। আগের এপিসোডে আমরা যা দেখেছিলাম, ঈশার বলে, এটা তুমি কি করছো, তাকে ছেড়ে দাও। তখন ওই হোয়াইট গোস্টটি বলে, মাস্টার, যদি কারো বডিতে যেতেই হয় তাহলে এই সুন্দর বডিটা হলে কেমন হয়? তখন ওই অদ্ভুত পাদ্রী বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি এর অবস্থা দফা করে দিচ্ছি, যা ইচ্ছে তুমি করতে পারো, ওই বডি এখন তোমার। আর এমনিতেও আমি তার গান শুনতে শুনতে অনেক বিরক্ত হয়ে গেছি। তখনই কেউ একজন ওই গোস্টটাকে লাক্সা দিয়ে মেরে ফেলে। এরপর আমরা দেখতে পাই ছাদের উপর ব্যাবিলিয়ন বসে আছে, আর সেই ওই গোস্টটাকে মেরেছে। ব্যাবিলিয়ন বলে, কি হলো পাদ্রী, আবার রাস্তা ভুলে গেছো? আমি এসে তোমাকে সাহায্য করব নাকি? পাদ্রী বলে, তবে এটা দুঃখজনক যে তোমার কাছে আমার সাহায্য করার মতো কিছুই নেই। আসলে লাক্সা দিয়ে ব্যাবিলিয়ন পাদ্রীর উপরও অ্যাটাক করেছিল। এতে পাদ্রীর তো কিছুই হয় না, বরং সে তার অনেক ভয়ঙ্কর দুইটা অস্ত্র বের করে, আর তার শরীরের বিভিন্ন অংশে অনেকগুলো চোখ খুলে আসে। এরপর আবার সিন চেঞ্জ হয় লয়েডের দিকে। আসলে তারা ওই সব স্পাইনাল থ্রেডগুলোকেই কেটে দিয়েছিল, অর্থাৎ ওই সবগুলো স্পাইনাল থ্রেড সিলফা, র্যান আর তাওয়ের কিছুই করতে পারেনি।
তখন তো লয়েড এসব বিষয় পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর ওই গুলটা তখন লয়েডের দিকে তাকালে জেরিল বলে, কি দেখতাছুস বলদা লাশ, মাইয়া গো ওপরে অ্যাটাক করস, লজ্জা করে না? গ্রিম বলে, আরে জেরিল শান্ত হও। তখনই তাও বলে, এখন সব কিছু বুঝতে পারছি। শিল্পা বলে, হ্যাঁ ঠিক বলেছ। এরপর ওই গুলটা তাদের দিকে আবার স্পাইনাল থ্রেড ছুঁড়ে মারলে তারা তিনজনই ওই স্পাইনাল থ্রেডগুলো থেকে বেঁচে একেবারে গুলের সামনে এসে পড়ে। গ্রিম বলে, তারা তিনজনই ওই স্পাইনাল থ্রেডটা পার করে ফেলেছে, তারপরও ওই গুল সবার অ্যাটাক রুখে দিয়েছে। জেরিল বলে, এই শালা কঙ্কালে স্পাইনাল থ্রেড দিয়ে অ্যাটাককে রিফ্লেক্টও করতে পারে। তখনই ওই গুলটা রেন আর তাওকে দুদিক থেকে অ্যাটাক করলে তারা অনেক দূরে গিয়ে পড়ে। ওই মুহূর্তেই সিলফা ওই গুলটার উপর অ্যাটাক করে দেয়। গুলটা তখন সিলফার তলোয়ারকেও থামিয়ে ফেলে। সিলফা বলে, এটা মানতেই হবে, অনেক ভালো মুভ করেছো, তবে তুমি যতই ফাস্ট রিয়েক্ট করো না কেন, তোমার হাত পা তো আর 4টার জায়গায় 5টা হয়ে যাবে না, আর এখন তোমার 2 হাতই বাঁধা। তখনই আমরা দেখি র্যান ওই গুলটার মাথার উপর বসে পড়ে। র্যান বলে, এন্ট্যাঙ্গেল পয়জন বাটারফ্লাইস। জেহেরিল বলে, আরে র্যান, পয়জন গুলের উপর প্রভাব ফেলে না। লয়েড বলে, অ্যাকচুয়ালি। তখনই ওই গুল কিছুটা অবশ হয়ে বসে পড়ে। গ্রিম বলে, এটা কাজ করে গেল। লয়েড বলে, ওইটা নিউরোটক্সিন ছিল, তার মানে তার স্পাইনাল থ্রেডগুলো সরাসরি মস্তিষ্কের সাথে যুক্ত, আর যদি সেটা প্যারালাইজ করা যায় তাহলে মানা দিয়ে তৈরি করা থ্রেডগুলো কন্ট্রোলে থাকবে না। তাও বলে, এখন তোমার অটোমেটিক রিফ্লেক্স কোথায় গেল? র্যান বলে, জলদি শেষ করো, এই পয়জনের প্রভাব বেশিক্ষণ থাকবে না। তখনই তাও ওই গুলটার উপর উড়াধুরা অ্যাটাক করতে শুরু করে, তবে ওই গুলটার এতে কিছুই হয় না, বরং তার বিষের প্রভাব কিছুটা কমে গেলে সে তার স্পাইনাল থ্রেডকে অনেক শক্ত আর ধারালো করে ফেলে। সেটা দিয়ে সে যেখানেই অ্যাটাক করে সেই জায়গার সবকিছুই কেটে যায়, তবে তাও সেটা থেকে বেঁচে যায়। তাও বলে, সে তার স্পাইনাল থ্রেডকে এতটা শক্ত আর ধারালো করে ফেললো, সে যদি এই অ্যাটাকটাই বারবার করতে থাকে তাহলে এটাও অনেক বিপজ্জনক। তুমি এই অ্যাটাকের মাধ্যমে সময় নিচ্ছ যেন প্যারালাইসিস থেকে সম্পূর্ণ ঠিক হতে পারো, তাই না? তখনই ওই গুলটা তাওয়ের উপর থেকে স্পাইনাল থ্রেডের মাধ্যমে অ্যাটাক করে দেয়। তাও অ্যাটাক করার জন্য প্রস্তুত। তাও বলে, 100 ব্লাস্ট ফিস্ট, রোটেটিং উইন্ড। এটা বলেই সে তার মার্শাল আর্টের মাধ্যমে একটা উইন্ড টর্নেডো তৈরি করে আর ওই গুলের স্পাইনাল থ্রেডগুলো ধরে সিলফার দিকে ছুঁড়ে মারে আর বলে, শেষ অ্যাটাকটা আমি তোমাকে করতে দিলাম। সিলফা বলে, আর আমি এটা অ্যাকসেপ্ট করলাম। অসহায় আনডেড, আমি তোমাকে সঠিক মৃত্যু দেব, তোমার অনুশোচনা সম্পূর্ণরূপে মিটিয়ে দেব। হাউস অফ ব্ল্যাঙ্কলেস ডুয়েল ব্রেড ক্রাফট, লায়ন রোলিং অ্যাটাক। এরপর সিলফা ওই গুলটার উপর অ্যাটাক করলে ওই গুলটা অনেক দূরে গিয়ে পড়ে। লয়েড, গ্রিম আর জেরিল এটা দেখে ইমপ্রেস। তাও বলে, আর আঙ্গোলাকে ফালাফালি করবি? তখন তো তারা সবাই অনেক ক্লান্ত হয়ে গেছে। র্যান বলে, আমরা করতে পেরেছি, আমরা জিতে গেছি। তাও সিলফা বলে, না, আমি অ্যাটাক করার আগেই তার রিফ্লেক্সেস ফিরে এসেছিল, মনে হচ্ছে সে পড়ে যাওয়া থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছে, আর আমার তলোয়ার এখনো ফালাফালি করতেছে। তখন র্যানার তাও অবাক হয়ে যায়। তাও বলে, তুমি এতক্ষণ এটা দিয়ে লড়াই করছিলে? সিলভা বলে, আমি এমনটা ভেবেছিলাম ব্লাইটেড লোকেরা তাদের পাওয়ারকে আসলে কন্ট্রোল করতে পারে না, তবে এটা পরিষ্কার দেখা যাচ্ছিল যে সে তার পাওয়ারকে অনেক সহজে কন্ট্রোল করতে পারছিল। এই বিষয়টা আমরা যা ভেবেছিলাম তার থেকে বেশি সিরিয়াস মনে হচ্ছে, একে পালাতে দেওয়া যাবে না। তখন আমরা দেখি ওই গুলটা আসলেই পালিয়ে যাচ্ছে, আর সে কথাও বলতে পারে। সে ভাবছে, এমনটা তো হওয়ার কথা ছিলই, এত শক্তিশালী অ্যাডভেঞ্চারদের সাথে লড়াই করতে গিয়ে অনেক বিপজ্জনক একটা পরিস্থিতির মুখোমুখি হয়েছি। মাস্টার এখনো চার্চেই আছে, তবে আমি এখনো অনেক কনফিডেন্ট। ভাবছি একটু মজা করতে উপরে যাব নাকি। ওই দিনটা আর বেশি দূরে নেই, মাস্টার যার অপেক্ষায় আছে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো অ্যাডভেঞ্চারার্স, সঠিক সময় আসলে আমরা আবার দেখা করব। তখনই সে হাঁটতে হাঁটতে দেখে তার একটা পাও পিছনেই রয়ে গেছে, আর তার সামনে সিলফা, তাওয়ার র্যান দাঁড়িয়ে আছে। আর ওই গুলটা তখন অনেক ভয় পেয়ে যায়। লয়েড তখন তার দিকে তাকিয়েই থাকে। এরপর আমরা ওই গুলটার পাস্টের সিন দেখতে পাই। ওই গুলটি বলছে, আমি যদি আমার জীবনকে শুধু একটি শব্দের মাধ্যমে বর্ণনা করতে চাই তাহলে সেটা হবে বৃথা। কষ্ট, দুঃখ, যন্ত্রণা আর মানুষের অত্যাচার, থাকারও কোনো জায়গা ছিল না, এরপর মৃত্যু। এজন্যই আমি রেড হয়েছি। ইথিরিয়াস যে কোনো জীবিত বডির মধ্যে প্রবেশ করতে পারে, তবে আমি শুধু ওই লোকদের মধ্যেই প্রবেশ করতে পেরেছি যাদের মন দুর্বল ছিল। এভাবে আমি কখনোই আমার প্রতিশোধ নিতে পারতাম না, আর যারা অনেক শক্তিশালী ছিল তাদের মোকাবেলা আমি কখনোই করতে পারিনি। তখনই আমার পরিচয় হয় মাস্টারের সাথে। ওই পাদ্রী একটা বডি দেখিয়ে বলছে, এই বডিটা অনেক রেয়ার, কিছুদিন আগেই আমি এটাকে জোড়া লাগিয়েছি। গুলটি আরো বলে, সিভিল ওয়ারে মরার পরও আমার শরীরে শক্তি বাকি ছিল, আর ওই বডিটা কোনো রেজিস্ট্যান্স ছাড়াই আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল। হয়তো এই কারণেই আমরা দুজনেই মৃত্যুর আগে শুধু যন্ত্রণাই দেখতে পেয়েছি। ওই পাদ্রীটা বলছে, এখন এই বডি তোমার। গুলটা বলে, আর আমি যখন তাকে জিজ্ঞেস করলাম এর বদলে আপনার কি চাই, তখন সে শুধু হাসতে থাকে। পাদ্রী বলে, কিছুই চাই না,
তুমি যেভাবে চাও সেভাবেই তোমার এই বডি ব্যবহার করতে পারো। ওই গুলটি বলে, আর এজন্যই আমি সবার প্রথমে তাদেরকে মেরেছি যারা আমার হত্যা করেছে। এরপর এরপর আমি আসলে বুঝতেই পারিনি আমার কি করা উচিত। যেন মনে হয় মাস্টার জানতেন আমার ভাবনা এ পর্যন্তই সীমিত। পাদ্রী বলে, ওয়েলকাম হোম। ওই গুলটি আরও বলে, কত সিম্পল একটা কথা, তবে আমার জন্য এটা ছিল নতুন একটা দুনিয়া, আর মাস্টার ছিল ওই দুনিয়ার কেন্দ্রবিন্দু। এরপর আবার বর্তমানের সিন দেখানো হয়। লয়েড যেই লাক্সাটা টেস্ট করার জন্য এখানে এসেছিল, লয়েড তার সেই লাক্সা অ্যাক্টিভ করে। এটা দেখে গুল বলে, আমার প্রথমেই সন্দেহ হয়েছিল সে একটু অন্যরকম, আর সে জেনে বুঝেই একটা ছুঁয়েছিল। তখন আমি অনেক ভয় পেয়ে যাই, আর এটা কোনো সাধারণ ভয় ছিল না, এমন কিছু আমি আমার জীবনে কখনোই দেখিনি। তখন তো গাইস আমরা দেখি লয়েড তার কেরামতি আবার শুরু করে। তার এবারের লাক্সাটা এপিসোড 40 লাক্সা থেকে বড় ছিল না, বাট সেটার মতোই অনেকটা শক্তিশালী ছিল। তবে এখানে একটা বিষয় হলো, আগের লাক্সাটা সে কন্ট্রোল করতে পারেনি, কিন্তু এইটাকে অনেক ভালোভাবে কন্ট্রোল করছে। তখন তো ওই গুলটাও গুল হয়ে ভয় পেয়ে যায়। সে বলে, আমি ঠিকই ছিলাম, এটা যদি কোনো দুঃস্বপ্ন হয়ে থাকে তাও এমনটা হওয়া অসম্ভব। এরপর লয়েডের লাক্সা ওই গুলটাকে জড়িয়ে নিতে চাইলে গুলটা বলে, আরে না, এমনটা হতে পারে না, আমাকে মেরো না, আমাকে ক্ষমা করে দাও। তখনই হঠাৎ করে তার কিছু মনে পড়ে। সে বলে, না, আমি বুঝতে পেরেছি, এটা আমার মাস্টারের জন্য অনেক বড় একটা বিপদ। আমরা দেখি সে তার স্পাইনাল থ্রেড দিয়ে লয়েডকে 2 ভাগ করে ফেলেছে। আসলে সেটা ছিল লয়েডের তৈরি করা একটা মায়া। তারপর সে লাফিয়ে লাফিয়ে লয়েডের লাক্সার উপরে যেতে শুরু করে। সে উপরে উঠে আসার পর বলে, আমার একটা হাতই তোমার জন্য যথেষ্ট। এই 7 গডেস আমার কিছুই করতে পারবে না যতক্ষণ আমার রিফ্লেক্স অ্যাক্টিভ থাকবে। স্পাইনাল কর্ড দিয়ে রিয়েক্ট করব, নিজের সোলের সাথে কানেক্ট করব, আর এর উদ্দেশ্য হবে একটাই। তখন তো লয়েড গান গাইছে, সুন্দর সুন্দর কত সুন্দর। গুলটা লয়েডের সামনে এসে পড়লেই লয়েড ব্যারিয়ার অন করে ফেলে। গাইস, এই ব্যারিয়ারের কথা তো আমি নিজেও ভুলে গিয়েছিলাম। যাই হোক, তখন ওই গুলটা বলে, এখন আমি কি করব, এখন আমার কি করা উচিত। তখন লয়েডের লাক্সার 2টা হাত ওই গুলটাকে মশার মতো থাবড় দেয়। তখন ওই গুলটা অনুশোচনা করতে থাকে, আমি আর কি বা করতাম, আমার আর কি করা উচিত ছিল। এরপর আমরা দেখি ওই লাক্সাটা আসলে ওই গুলটাকে থাবড় দিলেও সে তার কোলের ওপর ওই গুলটাকে শুয়ে রেখেছে। তখনই লয়েড বলে, এখন স্পাইনাল থ্রেড অটোমেটিক্যালি কাজ করা বন্ধ করে দিয়েছে। তখন তো আমরা দেখি ওই গুলটা অনেক প্রশান্তি অনুভব করছে। গ্রিম বলে, আপনি একে নিজের সাথে নিয়ে যেতে চাচ্ছেন, তবে রাখবেন কোথায়? ক্যাসেলে তো রাখতে পারবেন না। লয়েড বলে, তাহলে লডস কিসের জন্য আছে? গুল লয়েডকে বলে, শোনো, তুমি আমার সাথে কি করতে চাচ্ছ? লয়েড বলে, এমন একটা গুল যে তার গত হওয়া জীবনের শক্তি ব্যবহার করতে পারে। এই বিষয়টা অনেক রেয়ার। আমি তোমায় নিয়ে যেয়ে দেখবো তোমার ভিতরের মানা সিগনেচার কিভাবে ইন্টারঅ্যাক্ট করে। এতক্ষণ পর লয়েড আর গ্রিম খেয়াল করে, আরে তুমি কথাও বলতে পারো। এটা দেখে ওই গুলটা চমকে যায়। হ্যাঁ হ্যাঁ পারি, এটা এমন কোনো বিষয় নয়। লয়েড বলে, প্রথমে বললে না কেন তুমি? তোমাকে এত যন্ত্রণাও দিতাম না। আর তোমার সিস্টেম কিভাবে কাজ করে? তোমার আগের জীবনের কথা কি তোমার মনে আছে? নতুন কিছু দেখে লয়েডের তো তখন নানান প্রশ্ন। গ্রিম বলে, শুনুন বস, আমার মনে হচ্ছে এটা একটা রেত। লয়েড বলে, তুমি বলছো একটা রেত এই ডেড বডিতে প্রবেশ করেছে? আচ্ছা শোনো, তোমার কি নিজের নাম মনে আছে? তখনই জেরিল শালায় আবার লুচ্চামি শুরু করে, তাও আবার লয়েডের লাক্সা নিয়া। সে বলে, প্রিন্স লয়েড, এই বাউন্সিংটা না না মানে এই লাক্সাটার একটা নাম দিলে কেমন হয়? আমি ভাবছিলাম ডিভাইন সেপ্টিপাল কেমন হবে। ওই গুলটা বলে, এরা করছেটা কি? তখনই লয়েড বলে, আমি তোমার বিষয়ে সবকিছুই জানি, চলো আমার সাথে যাবে। এরপর লয়েড তার হাত ধরার সাথে সাথেই ওই গুলটা কান্না করতে শুরু করে। ওই গুলটা বলে, এই চোখের পানি কি আমার নাকি তোমার সিভিল ওয়ারের? গ্রিম বলে, আর হ্যাঁ, তুমি আসলেই অনেক সাহসী। জেরিল বলে, প্রিন্স লয়েডের মুখোমুখি হয়েছো আর এখান থেকে পালানোর চেষ্টাও করনি? এটা তো একটা পুরোই সাইকোপ্যাথ। ওই গুলটা বলে, ঠিক বলেছ, তার সাথে লড়াই করার জন্য আমার যে সাহস প্রয়োজন হয়েছে এর সামনে আমার আগের জীবনের অত্যাচার কিছুই না। আর যেই হাতটা ধরার আমার কোনো অধিকার নেই, সেই হাত কতটা নরম, আমার কতটা কাছে। তোমাকে অনেক ধন্যবাদ, আর আমাকে ক্ষমা করে দিও। তখন একটা পাস্টের সিন দেখানো হয় যেখানে ওই শয়তান পাদ্রীটা বলছে, আসলে এটার মধ্যে একটা ডিভাইন স্পেল আছে যার নাম লুমা ম্যাক্সিমা। যদি এটা ভেঙে যায়, তুমি তোমার যেই বডিকে ইউজ করছো আর তোমার এথেরিয়াল সোল 2টা এক নিমিষেই ধ্বংস হয়ে যাবে। এই নাও, খেয়ে নাও এটা। এরপর বর্তমানের সিন দেখানো হয়, আমরা দেখি ওই লুমা ম্যাক্সিমাটা ভেঙে গেছে আর ওই গুলটা সম্পূর্ণ ডিস্ট্রয় হয়ে ভ্যানিশ হয়ে গেছে।
তখন তো ওই আলোটা দেখার সাথে সাথে গ্রিম পুড়ে যেতে শুরু করে। এরপর আবার সিন চেঞ্জ হয় ওই পাদ্রির দিকে, যে তার ফাইটে ডিমনিক পাওয়ার ইউজ করছে। তারা যে ফাইট করছে এটা আসলে এখানে দেখানো হয়নি, তবে সে ফাইট করতে করতে এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে পড়ে, অর্থাৎ সে বুঝতে পারে তখন তার একটা শক্তিশালী গুল ধ্বংস হয়ে গেছে। তখন ব্যাবিলন বলে, কি হলো, সেভাবে দাঁড়িয়ে পড়লো কেন? এরপর আবার সিন চেঞ্জ হয় লয়েডের দিকে। জেরিল বলে, প্রিন্স লয়েড, গ্রিম কি ঠিক হয়ে যাবে? লয়েড তাকে হিল করতে করতে বলে, চিন্তা করো না, তার আসলে কিছুই হয়নি। আমি তো আসলে ওই লাইটটা নিয়ে কিউরিয়াস, ওইটা ডিভাইন সরসারি ছিল, তাই না? তখন জেহেরিল কান্নাকাটি করতে করতে বলে, হলেও হতে পারে। সে লয়েডকে আসল ঘটনাটা বলে না এবং মনে মনে ভাবে কোনো গুল ডিভাইন সরসারি কিভাবে ব্যবহার করতে পারে, তাও আবার লুমা ম্যাক্সিমা, এত অ্যাডভান্স স্পেল। আর এটা তো সবার পক্ষে করা সম্ভব নয়। গুল ধ্বংস হওয়ার সময় বলছিল, দয়া করে আমার মাস্টারের খেয়াল রাখবেন। তখন ধ্বংস হওয়া ওই গুলটির সামনে গিয়ে লয়েড বলে, তোমার মাস্টার? লয়েড ওই গুলটির শট উঠিয়ে বলে, দেখে মনে হচ্ছে এই বিষয়টা অনেক ইন্টারেস্টিং। এরপর সিন চেঞ্জ হয় ব্যাবিলনের দিকে। ব্যাবিলন বলছে, আমার কথা কান দিয়ে শোনো, ফাদারকে অ্যাডভেঞ্চার গিল্ডে নিয়ে যাও। আপাতত তোমার কাছে এই রিকোয়েস্ট আমি করতে পারি। ঈশার বলে, তোমার কি হবে ব্যাবিলন? ব্যাবিলন বলে, আমার কিছুই হবে না, তুমি যাও। আর শোনো, সাহায্যের জন্য কাউকে ডাকবে না। এটা শুনে ঈশার আরো ভয় পেয়ে যায়। এরপর ঈশার ওই স্থান থেকে চলে যায়। ব্যাবিলন বলে, এখন ঠিক আছে, কেউই কিছু করতে পারবে না, কারণ তার সাথে ফাইট করে জেতা অসম্ভব। তখন ব্যাবিলন বলে, বুঝতে পারছি না সে পাথরের মতো দাঁড়িয়ে আছে কেন, তবে এর জন্যই ঈশার পালাতে পেরেছে। ওই পাদ্রী বলে, সিভিল ওয়ার, হয়তো সে তার ওই ধ্বংস হয়ে যাওয়া গুলের বিষয় ভাবছে। ব্যাবিলন বলে, এটা ভালো হয়েছে, এভাবেই দাঁড়িয়ে থাকো যতক্ষণ না ঈশার এই জায়গা থেকে সম্পূর্ণ দূরে চলে যাচ্ছে, তারপর সুযোগ বুঝে আমিও পালিয়ে যাব। তখন ওই পাদ্রী বলে, তো ওই মেয়েটা কি চলে গেছে? ব্যাবিলন বলে, তুমি কি কোনো মনস্টার? ওই পাদ্রী বলে, আসলে এটা অনেক বড় একটা গল্প। ব্যাবিলন বলে, বড় গল্প বলে কথা ঘুরানোর চেষ্টা করছো? ওই পাদ্রী বলে, হ্যাঁ, কারণ তুমি এখন মরে যাবে। এরপর সে তার অনেক বড় একটা হাত দিয়ে ব্যাবিলনের উপর অ্যাটাক করে। তখন তো ব্যাবিলন ওই অ্যাটাকটা থেকে বেঁচে যায়, আর তার একটা পাস্টের সিন মনে পড়ে যায়। লয়েড যাওয়ার সময় বলেছিল, ব্যাবিলন, আমি চাই তুমি এই চার্চে থেকে যাও। আমি জানি একজন প্রিন্সের প্রথম দিন এসেই চার্চ ছেড়ে দেওয়াটা মোটেও উচিত নয়, তাই আমি চাই তুমি এখানে থেকে এখানের সব সমস্যার সমাধান করবে। আর এমনিতেও তোমার কাছে ওই পাদ্রীটা একটু অদ্ভুত লাগেনি? ব্যাবিলন বলে, এটা আপনিও দেখেছেন? লয়েড বলে, আমি কি দেখেছি এটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ এটা তুমিও কিছু দেখেছো। আমি তো শুধু একজন সেভেন্থ প্রিন্স যে ম্যাজিকের প্রেমে পাগল। তোমাদের মতো আমি প্রতিদিন মৃত্যুর সাথে খেলি না, আর তাই তোমার কাছে এমন কিছু আছে যেটা আমার কাছে নেই, বিপদকে আগে থেকেই অনুভব করতে পারার সেন্স। ব্যাবিলন বলে, হয়তো আমি একটু বেশি বেশি ভাবছি। লয়েড বলে, যদি সবকিছুই ঠিক থাকে তাহলে এটাও তো ভালো বিষয়। ব্যাবিলন বলে, হতে পারে এর সাথে ম্যাজিকের কোনো সম্পর্ক নেই। লয়েড বলে, আমি বললে আমার মনে হয় সবকিছুর সাথেই ম্যাজিকের কোনো না কোনো সম্পর্ক রয়েছে। মানুষ স্বপ্নে বাঁচে, আর ম্যাজিকই হলো স্বপ্নের ভিত্তি। এরপর লয়েড ওই স্থান থেকে চলে যেতে থাকে। যাওয়ার সময় বলে, এখন থেকে এই জায়গার দায়িত্ব তোমার, ব্যাবিলন। এরপর বর্তমানের সিন দেখানো হয়। ব্যাবিলন বলে, জানি না কেন আমার তাকে দেখে এখন আর ভয় লাগছে না। হয়তো এমনটা হওয়ার কারণ হলো আমি জানি না সে আসলে কতটা শক্তিশালী, নাকি এজন্য তার কাছ থেকে আসা কোনো কলিং ইন্টেন্টই আমি অনুভব করতে পারছি না। যখন এটা পরিষ্কার যে সে আমাকে মারার জন্য সম্পূর্ণ চেষ্টা করছে, তখন আমরা দেখি ওই পাদ্রী তার মনস্টারের মতো থাকা বিভিন্ন হাত দিয়ে ব্যাবিলনের উপর অ্যাটাক করছে, আর ব্যাবিলন সেটা থেকে বেঁচে যাচ্ছে। ব্যাবিলন আরো বলে, আমার কি এজন্যই ভয় লাগছে না কারণ আমি তার সব অ্যাটাকই প্রতিরোধ করতে পারছি? নাকি আমি এটা বলবো, প্রিন্স লয়েড ওই সময় আমার পেটের ওপর কেমন টোকা দিয়েছিল, কারণ এখন আমি নিজেকে অনেক সাহসী মনে করছি। আর তাকে তো আমি ধরে থামাতেও পারছি না, তাকে যদি ব্লেডও মারি সে আবার রিজেনারেট হয়ে যাবে। আমার একে থামাতে হলে অন্য কিছু করতে হবে, আর আমি জানি আমাকে কি করতে হবে। তখনই ব্যাবিলন একটা ম্যাজিক কাস্ট করে আর বলে, পিউরিফাইং ক্লাস স্পেল গ্লো। এই অ্যাটাকটাই তাকে শেষ করতে পারবে। যদি আমার কাছে কমপক্ষে একটা ব্লাস্ট করার মতো মানা থাকতো তাহলে বিষয়টাই অন্যরকম হতো। এখন আমাকে বারবার কাস্ট করতে হবে। ডিভাইন সরসারি দেখতে যা মনে হয় তার থেকে বেশি ইউজফুল। এর আলো শত্রুকে অন্ধ করে দেয়, তাই শত্রু আমাকে আর দেখতে পায় না। তখন তার বুকের বাম সাইড হয়ে যায় সবচেয়ে বড় উইক স্পট। কেমন লাগলো আমার এই লাইট অফেন্স? এটাকে অ্যাটাকার ডিফেন্স দুইভাবেই কাজে লাগানো যায়। হয়তো তোমার এখন কথা বলতে ইচ্ছে করছে। তখনই ওই পাদ্রী ব্যাবিলনের বুকের বাঁ পাশে এক হাত ঢুকিয়ে দেয়। ব্যাবিলন বলে, সে আমার স্মেলের কারণে আমাকে ধরে ফেলেছে। ওই পাদ্রী বলে, বুকের বাঁ পাশ, তাই না? আমার বুকে আঘাত করে কোনো লাভ হবে না। তখন তো লয়েড ওই বৃষ্টির ভেতরে ম্যানহোলের বাইরে দাঁড়িয়ে আছে, আর সে কিছু একটা চিন্তা করছে। আর ঈশার
ধীরে ধীরে ফাদারকে নিয়ে অ্যাডভেঞ্চার গিল্ডের দিকে এগিয়ে যাচ্ছে। আর তখন ওই শয়তান পাদ্রীটা বলে, আমি তো আগেই বলেছিলাম তোমার কাছে আমার প্রয়োজনের কিছুই নেই। আর এভাবেই খুবই খুবই ইন্টেন্স একটা মুহূর্তের মাধ্যমে এই এপিসোডটার সমাপ্তি হয়। তো গাইস, আজকের এপিসোডে কি হলো? তাহলে শেষমেশ ব্যাবিলন কি মরেই গেল? আর লয়েড তো এই বিষয়ে কিছুই জানে না চার্চে আসলে কি হচ্ছে। ওইদিকে ঈশানের অবস্থাও বেশি একটা ভালো না। যাই হোক, দেখা যাক পরবর্তী এপিসোডে কি হয়। সাথেই থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানান আপনার এই ভিডিওটি কেমন লাগলো। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।